1880 খ্রিস্টাব্দে ভারতে ভাইসরয় হিসাবে আসে রিপন বা রবিনসন। তার পুরো নাম জর্জ ফ্রেডরিক স্যামুয়েল রবিনসন। তো এই রবিনসন বা রিপনের ভারতে ভাইসরয় হিসাবে আসাটা ব্রিটেনে সরকার পাল্টে যাওয়ার একটা ফলাফল। এর আগে ব্রিটেনে ক্ষমতায় ছিল কনজারভেটিভ পার্টি। 1880 খ্রিস্টাব্দে ক্ষমতায় আসে লিবারাল পার্টি এবং পিএম হয় উইলিয়াম গ্ল্যাডস্টোন। গ্ল্যাডস্টোন ক্ষমতায় এসেই ভারতের জন্য ভাইসরয় আর ব্রিটেনে সেক্রেটারি পদে তার পার্টির লোক বসায়। সেক্রেটারি পদে বসানো হয় স্পেন্সার ক্যাভেন্ডিশকে আর ভারতে ভাইসরয় হিসেবে পাঠানো হয় রিপনকে। ব্রিটেন থেকে গ্ল্যাডস্টোন অর্ডার দিয়েছিল যে ভারতে ব্রিটিশ রুল এমন ভাবে করতে হবে যাতে ভারতের উন্নতি হয়, ভারতের মানুষদের যেন সুবিধা হয়, তাদের যেন মনে হয় যে ব্রিটিশ রুল তাদের জন্য খুব ভালো। ব্রিটিশ সরকারের প্রশাসন ব্যবস্থা সেইভাবেই তৈরি করতে হবে। এখন রিপন ভাইসরয় হিসাবে এসে প্রথমেই যে কাজটা করে সেটা হলো ওই যে সিভিল সার্ভিসে বসার জন্য ম্যাক্সিমাম এজ 19 বছর করা হলো, এর আগে লিটনের সময় সেটাকে চেঞ্জ করে আবার 21 বছর করে দেয়। এছাড়া রিপনের দ্বারা অন্যান্য যে সমস্ত কাজগুলো হয় সেইগুলো হলো 1881 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্ট। ওই 1881 সালেই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটাকে তুলে নেওয়া আর মাইসুরকে স্বাধীন করে দেওয়া। এরপর 1882 খ্রিস্টাব্দে লোকাল সেল গভর্নমেন্টের জন্য একটা রেজলিউশন পাস করা আর হান্টার কমিশনের গঠন। তারপর 1883 খ্রিস্টাব্দে গিয়ে ফেমাইন কোড পাস করা আর সংসদে ইলবার্ট বিল প্রস্তুত করা। এবার এইগুলো নিয়ে আমি একটু বিস্তারিত বলি। প্রথমেই বলি ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্ট নিয়ে। যদিও এর শুরুটা হয় মোটামুটি 1830-40 এই সময় থেকে। 18 বা 19 শতকের সময় দেখা যেত যে পুরো বিশ্বেই ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার বা লেবারদের অবস্থা খুবই শোচনীয়। বিভিন্ন কোম্পানি, ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি শুধুমাত্র তাদের লাভ বেশি বেশি করে করার জন্য তার শ্রমিক বা ওয়ার্কারদের যেমন ভাবে খুশি ব্যবহার করত। যেমন কোন শ্রমিক বা ওয়ার্কারের শারীরিক বা মানসিক অবস্থার কথা না জেনেই বা না শুনেই তাকে যে কোনো কাজে দিয়ে দিত। কোন একজন শ্রমিক যে পদে কাজ করছে সেই পদের হিসাবে তিনি এনাফ বেতন পেতেন না। ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে মহিলা ও বাচ্চাদের অবস্থা খুবই শোচনীয় ছিল। তাদেরকে আলাদা করে কোনো প্রায়োরিটি বা ফ্যাসিলিটি দেওয়া হতো না। কোনো একটা ফ্যাক্টরিতে যতজন লোক কাজ করার কথা তার থেকে অনেক বেশি বেশি লোক সেখানে কাজ করত, ফলে ওই ফ্যাক্টরিগুলো ওভার ক্রাউডেড হয়ে যেত। অন্যদিকে ওই সমস্ত ফ্যাক্টরির মালিকরা ওই কাজের জায়গায় কোন রকম মেনটেনেন্সও করতো না। বাধ্য হয়েই ওই শ্রমিকদের ওই অস্বাস্থ্যকর পরিবেশের ভেতরেই কাজ করতে হতো। এছাড়া তাদের সুরক্ষার কোনো দায়িত্ব ওই কোম্পানি বা ওই ফ্যাক্টরি নিত না এবং এইরকম আরো বিভিন্ন কিছু। এবার 1840 খ্রিস্টাব্দে গিয়ে ব্রিটেনে পাস হয়েছিল ফ্যাক্টরি অ্যাক্ট বা 10 আওয়ার্স অ্যাক্ট। এই আইনে মেইন যে বিষয়টা বলা হয়েছিল যে শ্রমিকদের 10 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। আর এর ফলে ব্রিটেনের ওই শ্রমিকদের কিছুটা সুরাহা হয়, যদিও এতে ভারতে তেমন কোনো লাভ হয়নি। তার কারণ হলো ভারতে তখন ছিল কোম্পানি রুল। আর 1858 খ্রিস্টাব্দের পরে গিয়ে ভারতে ব্রিটিশ সরকার এলেও তখনকার ভাইসরয় তারা এই আইনটাকে খুব একটা প্রশ্রয় দেয়নি। অন্যদিকে ব্রিটেনে বিভিন্ন কোম্পানি ধীরে ধীরে ব্রিটেন সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের বক্তব্য ছিল ব্রিটেনে তো ব্রিটিশ সরকার রয়েছে, ভারতেও তো ব্রিটিশ সরকার রয়েছে, তাহলে ব্রিটেনে যখন ফ্যাক্টরি অ্যাক্ট লাগু রয়েছে অন্যদিকে ভারতে কিন্তু ফ্যাক্টরি অ্যাক্ট লাগু নেই। ব্রিটেনে বিভিন্ন কোম্পানি বা ফ্যাক্টরি মালিকদের দাবি ছিল যে ফ্যাক্টরি অ্যাক্ট যদি লাগু করতেই হয় তাহলে ব্রিটেনে যেমন লাগু রয়েছে এর পাশাপাশি ভারতেও এই আইনটা লাগু করা হোক। কিন্তু ব্রিটিশ সরকার কোম্পানির মালিকদের ওই কথায় তেমন খুব একটা প্রশ্রয় দেয়নি। আর এর ফলে দেখা যায় যে ব্রিটেনের বিভিন্ন কোম্পানি ভারতে চলে এসছে তাদের ফ্যাক্টরি স্থাপন করার জন্য। এবার কিছুটা সময় পরে গিয়ে 1875 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় নর্থব্রুকের সময় ভারতের লেবারদের কন্ডিশন স্টাডি করার জন্য একটা কমিশন তৈরি করায়, লেবার কমিশন। এই কমিশন বিভিন্ন জিনিসপত্র স্টাডি আর এনকোয়ারি করার পর পরবর্তী ভাইসরয় লিটনকে কিছু সাজেশন বা রেকমেন্ডেশন দিয়েছিল, যদিও লিটন এই সমস্ত রেকমেন্ডেশন খুব একটা পাত্তা দেয়নি। এরপর রিপন ভারতের ভাইসরয় হিসাবে এসে 1881 খ্রিস্টাব্দে ভারতের জন্য এই ফ্যাক্টরিজ অ্যাক্ট পাস করে, ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্ট। যদিও এই আইনে শুধুমাত্র চাইল্ড লেবার বা শিশু শ্রমের ব্যাপারে ইমপ্রুভমেন্টের কথা বলা হয় যে 7 থেকে 12 বছর পর্যন্ত কোনো বাচ্চাকেই চাইল্ড লেবার বলা হবে, আর 7 বছরের কম কোনো বাচ্চাকে কোনো ফ্যাক্টরি বা কোনো রকম কাজে লাগানো যাবে না। এছাড়া এই যে চাইল্ড লেবার অর্থাৎ 7 থেকে 12 বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে দিনে ম্যাক্সিমাম 9 ঘন্টা কাজ করানো যাবে, 9 ঘন্টার বেশি কোনো চাইল্ড লেবারকে কাজ করানো যাবে না। এছাড়া চাইল্ড লেবারদের প্রতিদিন 1 ঘন্টা রেস্ট আর
মাসে 4টে ছুটি দিতে হবে। এরপর বলা হয় যে কোম্পানি বা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে যে সমস্ত মেশিনপত্র রয়েছে সেগুলোকে এমন ভাবে প্রোটেক্ট করে রাখতে হবে যাতে সেই সমস্ত মেশিন ব্যবহার করার সময় কোনো শ্রমিকের কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এছাড়া বলা হয় যে কাজের জায়গাতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করছে বা যে সমস্ত লেবাররা কাজ করছে তাদের কন্ডিশন দেখার জন্য এবং তাদের কাজ দেখার জন্য ইন্সপেক্টর বা সুপারভাইজার রাখতে হবে। এইরকম কিছু বিষয় ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্ট 1881 এতে ছিল। বলা হয়েছিল যে যে সমস্ত ফ্যাক্টরিতে 100-র বেশি লোক কাজ করে শুধুমাত্র সেই ফ্যাক্টরিগুলোর উপরই এই আইনটা লাগু হবে। যে ফ্যাক্টরিতে 100 জনের কম কাজ করে তাদের ওপর এই আইন লাগু হবে না। এছাড়া ইউরোপিয়ানদের মালিকানা অধীনে ভারতে যে সমস্ত নীল চাষের জায়গা বা কফি চাষের জায়গা বা চা চাষের জায়গা সেই সমস্ত জায়গায় এই কোম্পানি অ্যাক্ট এটা প্রয়োগ হবে না। যদিও এই সমস্ত জিনিস নিয়ে পরবর্তী সময় 1891 খ্রিস্টাব্দে ভাইসরয় ল্যান্সডাউনের সময় দ্বিতীয়বার ফ্যাক্টরি অ্যাক্ট পাস হয়। এর ফলে ভারতের ওয়ার্কারদের কন্ডিশন কিছুটা ইমপ্রুভমেন্ট হয়। তো এই হচ্ছে 1881 সালের ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্ট। এবার 1881 সালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো রেন্ডিশন অ্যাক্ট ফর মাইসোর এটা পাশ করা। এর আগে 1799 খ্রিস্টাব্দে চতুর্থ অঙ্গ-মহীশূর যুদ্ধের পর ওয়েলেসলি এই মাইসোর এরিয়াটাকে পুরোপুরি ব্রিটিশ সাম্রাজ্যের ভেতরে নিয়ে নেয়। যদিও ওই এরিয়া ঠিকঠাক ভাবে চালানোর জন্য ওডিয়ার বংশের একজন ব্যক্তিকে ওখানে চিফ হিসাবে রেখে দেয়। এরপর 1881 খ্রিস্টাব্দে গিয়ে ওই রেন্ডিশন অ্যাক্টের মাধ্যমে মাইসোরের এই এরিয়াটাকে স্বাধীন করে দেওয়া হয়। তখন এই ওডিয়ার বংশের একজন ব্যক্তি ছিল চামা রাজেন্দ্র ওডিয়ার, তাকে ওই মাইসোরের শাসক বলে ঘোষণা করা হয়। এরপর 1881 সালে রিপনের দ্বারা আরেকটা কাজ হয়, সেটা হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটাকে তুলে নেওয়া। এর আগে 1878 খ্রিস্টাব্দে ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগু হয়েছিল। তারপর 1881 খ্রিস্টাব্দে গিয়ে রিপন ওই 1878 খ্রিস্টাব্দের ভার্নাকুলার প্রেস অ্যাক্টে যে সমস্ত প্রভিশন ছিল সেগুলোকে সমাপ্ত করে দেয়। এরপর সামাজিক কল্যাণের জন্য রিপন কিছু কাজ করেছিল। তার ভেতর উল্লেখযোগ্য কাজটা হলো লোকাল সেল গভর্নমেন্ট নিয়ে একটা রেজলিউশন পাস করা। রিপন বিশ্বাস করত যে ভারতের সামাজিক অবস্থা ঠিকঠাক করতে হলে লোকাল সেলফ গভর্নমেন্টকে স্ট্রং করতে হবে এবং লোকাল ম্যাটার ওই লোকাল গভর্নমেন্টকে দিয়েই সলভ করাতে হবে। এখন লোকাল গভর্নমেন্ট বলতে লোকাল বডি বা লোকাল ইনস্টিটিউটকে বোঝায়, যেমন পঞ্চায়েত, পৌরসভা, ব্লক, সমিতি এইগুলো। এখন বড় বড় মিউনিসিপ্যালিটি বা পৌরসভা তখনও ছিল, কিন্তু ছোট ছোট জায়গার নিয়ন্ত্রণ করার জন্য তেমন কোনো বোর্ড বা ইনস্টিটিউট ছিল না। রিপন বলেছিল যে ভিলেজ লেভেলে এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করার জন্য তালুক বোর্ড তৈরি করা প্রয়োজন। বর্তমানে যেরকম বিভিন্ন গ্রাম নিয়ে একটা পঞ্চায়েত হয়, এই পঞ্চায়েতকেই তখন বলা হতো তালুক বোর্ড। এবার একটা ডিস্ট্রিক্টের ভেতর প্রচুর তালুক থাকে, ফলে ওই তালুকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ডিস্ট্রিক্ট লেভেলে একটা ডিস্ট্রিক্ট বোর্ড তৈরি করা প্রয়োজন। আর যে সমস্ত শহুরে এলাকা বা টাউন রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য মিউনিসিপাল কমিটি বা মিউনিসিপাল বোর্ড তৈরি করা প্রয়োজন। রিপন বলেন যে এই সমস্ত লোকাল বডি অর্থাৎ তালুক বোর্ড, ডিস্ট্রিক্ট বোর্ড বা মিউনিসিপাল বোর্ড, এখানে দুই রকমের মেম্বার থাকবে, অফিসিয়াল মেম্বার আর নন অফিসিয়াল মেম্বার। অফিসিয়াল মেম্বারদের ব্রিটিশ সরকার থেকে নমিনেট করে দেওয়া হবে, আর নন অফিসিয়াল মেম্বাররা ওই ভিলেজ বা ওই টাউন এরিয়া থেকে নির্বাচন বা ইলেকশনের মাধ্যমে আসবে। আর ওই লোকাল বডি মানে ওই লোকাল ইনস্টিটিউটে এই নন অফিসিয়াল মেম্বারের সংখ্যা বেশি হবে। এছাড়া ওই লোকাল বডির যে হেড বা প্রধান বা চেয়ারম্যান, তিনি ওই নন অফিসিয়াল মেম্বারদের ভেতরই একজন হবে। রিপন আরো বলেন যে এই সমস্ত লোকাল বডি তার এরিয়া চালানোর জন্য সরকারের কাছ থেকে তো অর্থ পাবে, তার সাথে সাথে সে যদি চায় তার লোকাল এরিয়া থেকে বিভিন্ন ট্যাক্স বা অর্থ তুলতে পারে। এই সমস্ত লোকাল বডির কাজ হবে লোকাল যে সমস্ত ম্যাটার মানুষজনদের রয়েছে সেগুলোর সমাধান করা, যেমন জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করা, রাস্তাঘাট ঠিকঠাক ভাবে রাখা, জলের সাপ্লাই বা জলের সরবরাহ ঠিকঠাক ভাবে দেওয়া, প্রাথমিক শিক্ষা বা প্রাইমারি এডুকেশন সেটাকে সঠিকভাবে দেওয়া এবং তার দিকে নজর রাখা। এইসব রিপন বিশ্বাস করতেন যে এই লোকাল বডির ফলে মানুষের ভেতর পলিটিক্যাল নলেজ বা রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই যে লোকাল গভর্নমেন্টের যে ব্যাপারটা, এটা এই যে প্রত্যেকটা প্রভিন্স ছিল, এই প্রত্যেকটা প্রভিন্সের ইন্ডিভিজুয়াল ম্যাটার, মানে লোকাল সেলফ গভর্নমেন্ট যদি কোনো প্রভিন্স তৈরি করতে চায় তবেই ওই এরিয়াতে লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ পঞ্চায়েত বা তালুক বা ডিস্ট্রিক্ট বোর্ড এইগুলো তৈরি হবে। ভাইসরয় তার চেয়ারে বসে এই সমস্ত জিনিস তৈরি করতে পারবে না। আর এই জন্যই রিপন তার চেয়ারে বসে এই সমস্ত পয়েন্ট নিয়ে কিছু সাজেশন বা কিছু রেকমেন্ডেশন দেয়, আর এই পয়েন্টগুলোকেই একসাথে বলা হয় রেজলিউশন অন লোকাল সেলফ গভর্নমেন্ট। যদিও পরবর্তী সময়ে গিয়ে বিভিন্ন প্রভিন্স তাদের নিজেদের এরিয়াতে এই সমস্ত বিভিন্ন লোকাল বডি ফর্ম করায়, সেটাও ওই রিপনের রেকমেন্ডেশন বা রেজলিউশনের উপর বেস করেই। এবার 1882 সালেই রিপনের দ্বারা আরেকটা কাজ যেটা হয় সেটা হলো হান্টার কমিশনের গঠন। এর আগে ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য 1854 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল উডস ডিসপ্যাচ। তখন ভারতের গভর্নর জেনারেল ছিল
ডালহৌসি। এখন এই উডের ডেসপ্যাচ অনুযায়ী ভারতে শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন রকম কিছু পরিবর্তন হলেও কতটা কি পরিবর্তন হয়েছে সেটা ইন্সপেক্ট করার জন্য 1882 খ্রিস্টাব্দে রিপন একটা কমিশন তৈরি করায়। স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা কমিশন তৈরি করায়, সেটাই হচ্ছে হান্টার কমিশন। এই কমিশন ভারতের বিভিন্ন জায়গায় শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখে এবং বিভিন্ন এনকোয়ারি করে ফাইনাল কিছু রেকমেন্ডেশন দেয়। বলে যে ভারতের শিক্ষা ব্যবস্থা মোটামুটি ঠিক আছে, কিন্তু এতে আরো একটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন, আর তার জন্য কিছু রেকমেন্ডেশন দেওয়া হলো। এবার সেই রেকমেন্ডেশন গুলো কি? প্রথমত, প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষাতেই দেওয়া প্রয়োজন। আর এই প্রাইমারি এডুকেশন দেওয়ার জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে। এখন সরকার পদক্ষেপ নেওয়ার জন্য ওই যে লোকাল বডি তৈরি হয়, যেখানে যেখানে লোকাল বডি আছে তাদেরকে প্রাইমারি এডুকেশনের দায়িত্ব দিয়ে দিতে হবে। আর যেখানে যেখানে লোকাল বডি নেই বা লোকাল সেলফ গভর্নমেন্ট নেই, সেখানে লোকাল গভর্নমেন্ট ফর্ম করে তাদেরকে ওই প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষার দায়িত্ব দিয়ে দেওয়া হবে। এছাড়া এই কমিশন আরো সাজেশন দেয় যে সেকেন্ডারি এডুকেশনের জন্য দুই রকমের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, একটা লিটারেসি এডুকেশন আর একটা ভোকেশনাল ট্রেনিং। যারা পড়াশোনাকে কন্টিনিউ করতে চায়, আরো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, তাদের পড়ার ধরন একরকম ভাবে করতে হবে, সেটাকে বলা হবে লিটারেসি এডুকেশন। আর যারা খুব বেশি পড়াশোনা করতে চায় না, খুব তাড়াতাড়ি কোনো কাজ বাজার ভেতর ঢুকতে চায়, তাদেরকে আলাদা রকম ভাবে পড়াশোনা করাতে হবে, যেটাকে বলা হবে ভোকেশনাল কেরিয়ার বা ভোকেশনাল এডুকেশন বা ভোকেশনাল ট্রেনিং। এছাড়া এই কমিশন সাজেশন দেয় যে এই সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও এই সেকেন্ডারি এডুকেশন দেওয়ার পারমিশন দিতে হবে। মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও যাতে সেকেন্ডারি এডুকেশন দিতে পারে তার অনুমতি দিতে হবে। ছেলেমেয়েরা যাতে পড়াশোনার উপর আগ্রহী হয় তার জন্য সমাজের অবস্থা চেঞ্জ করতে হবে। বিশেষ করে যারা শিক্ষিত রয়েছে তাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। কোনো ছেলে মেয়ে যখন দেখবে যে শিক্ষিত হওয়ার পর সরকারি চাকরিতে ঢোকা যাচ্ছে, তখনই ওই ছেলে মেয়েটার ভেতর পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। এবার তখনকার সময় একটা প্র্যাকটিস ছিল যে বাবা মায়েরা তাদের মেয়েদের পড়াশোনা করতে পাঠাতে চাইতো না। তো মেয়েদের বা মেয়ের গার্জিয়ানদের যাতে পড়াশোনার উপর আগ্রহ আনা যায় তার জন্য সরকারের বিশেষ দৃষ্টি দিতে হবে, এটা ওই কমিশন সাজেশন দেয়। ওই কমিশন বলে যে বিভিন্ন সরকারি চাকরিতে পুরুষের পাশাপাশি মহিলাদেরও জয়েন করাতে হবে। তো এইরকম বিভিন্ন সাজেশন বা রেকমেন্ডেশন ওই হান্টার কমিশন দেয়। যদিও এই সমস্ত বিষয় তখন খুব একটা ইমপ্লিমেন্ট হয়নি। পরবর্তী সময়ে গিয়ে বিভিন্ন ভাইসরয় এই সমস্ত রেকমেন্ডেশনের ভেতর কিছু কিছু পয়েন্ট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম নিয়ম চালু করে। তো এই হচ্ছে মোটামুটি হান্টার কমিশন। এরপর 1883 খ্রিস্টাব্দে আসে ফেমাইন কোড। তারপর 1883-84 চলে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। এখন এই ফেমাইন কোড আর ইলবার্ট বিল কন্ট্রোভার্সি এ নিয়ে আমরা অলরেডি এর আগের এই দুটো ভিডিওতে ডিসকাস করেছি, এগুলো দেখতে পারো। তো এই হচ্ছে ওভারঅল রিপন সম্পর্কে সমস্ত কিছু। এরপর 1884 খ্রিস্টাব্দে গিয়ে ভারতে ভাইসরয় হিসাবে আসে ডাফরিন। তারপর 1888-তে ল্যান্সডাউন। এদের সম্পর্কে আমরা এর পরের ক্লাসগুলোতে গিয়ে বলবো।